রাজধানী দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এর মধ্যে 13 বছর বয়সী মাকিনের শরীরের 70% দগ্ধ ছিল। দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এর আগে আজ সকাল 9:30টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আইমান নামে 10 বছরের আরেক শিক্ষার্থী মারা যায়। তার শরীরের 45% দগ্ধ ছিল। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়িয়েছে 33 জনে। এই দুর্ঘটনায় কয়েকটি হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন 50 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে গণমাধ্যমকে এইসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব বলেন, উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে 15 জন, সম্মিলিত সামরিক হাসপাতালে 15 জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে 1 জন এবং ইউনাইটেড হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। তিনি আরও জানান, বর্তমানে ভর্তি 50 জনের মধ্যে বার্ন ইনস্টিটিউটে 40 জন, সম্মিলিত সামরিক হাসপাতালে 8 জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে 1 জন রোগী রয়েছেন। রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন 2 শিশু আয়মান ও মাকিনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান, এই মুহূর্তে বিমান দুর্ঘটনার বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন 40 জন, যাদের মধ্যে সংকটাপন্ন 5 জন, সিভিআর 10 জন এবং 25 জনের অবস্থা মোটামুটি। শনিবার 13 জনকে কেবিনের শিফট করা হবে এবং 4 থেকে 5 জনকে ছাড়পত্র দেয়া হবে বলেও জানান পরিচালক। আমরা আজকে হারিয়েছি 2 জন বাচ্চাকে। সকালে আমরা হারিয়েছি যাকে আইমান, আর আমরা দুপুরের দিকে মাকিনকে হারিয়েছি। এই মুহূর্তে ভর্তি আছে 40 জন। এই 40 জনের মধ্যে এই মুহূর্তে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট আছে 5 জন, সিভিআর পেশেন্ট আছে 10 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে আছে 25 জন। তো এই ইন্টারমিডিয়েট গ্রুপে যে 25 জন আছে তাদের মধ্যে আমরা 10 জনকে পোস্ট অপারেটিভে রেখেছি আর বাকি 15 জনকে আমরা কেবিনে শিফট করেছি। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যেতে চাই জাতীয় বার্ন ইনস্টিটিউট, যেখানে অবস্থান করছেন আমাদের বিশেষ প্রতিনিধি রাকিব হাসান। রাকিব, মর্মান্তিক এই ঘটনায় চিকিৎসাধীনদের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? পরিচালক ছাড়াও অভিভাবক বা চিকিৎসকদের সঙ্গে কি কোনো কথা বলতে পেরেছেন আপনি? ধন্যবাদ মেহেদি আপনাকে। আসলে আমি যে কথাটি বলছিলাম যে আমাদের আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেলে যে সংবাদ সম্মেলনে পরিচালক যে তথ্যগুলো জানিয়েছেন আপনারা শুনলেন। তারপর আমি একটু জানাতে চাই যে আসলে যে 40 জন যে ভর্তি রয়েছেন তাদের অবস্থা সম্পর্কে আমরা যদি একটু বলি যে আসলে তিনি আমাদেরকে কিন্তু জানিয়েছেন 5 জনের অবস্থা সংকটাপন্ন, এছাড়া 10 জন মোটামুটি অবস্থায় রয়েছেন এবং আরও যারা রয়েছেন 25 জন তাদের অবস্থা মোটামুটি ভালো খারাপ দুটো মিলেই রয়েছেন বলে তারা জানিয়েছেন। এবং সেখান থেকে কিন্তু তারা বলেছেন যে আগামীকালকে 4 থেকে 5 জনকে তারা ছাড়পত্র দিয়ে দেবেন, অর্থাৎ তারা বাড়ি চলে যেতে পারবেন। এছাড়া কিন্তু আর যে বিষয়গুলো আমি জানাতে চাই যে সারা দেশে যে এখন পর্যন্ত সর্বমোট যে মারা গিয়েছেন সেই তথ্যটি যদি আমরা বলি, বার্ন ইনস্টিটিউটের সূত্র ধরেই আমরা বলতে চাই যে এখন পর্যন্ত আমরা জানি যে 33 জন মারা গিয়েছেন এবং যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা হচ্ছে। এবং সকালে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এখানে কিন্তু চীনের একটি প্রতিনিধি দল, চিকিৎসক একটি প্রতিনিধি দল কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে যারা ডাক্তার রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন এবং কি পদ্ধতিতে তারা চিকিৎসা নেবেন এবং আরও কোন কোন চিকিৎসা নিতে পারেন, উন্নত চিকিৎসা নিতে পারেন, সেই বিষয়গুলো কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা কিন্তু এই চিকিৎসক দলটি কিন্তু এখানে সরাসরি চিকিৎসায় অংশ নেবেন। এছাড়া আমরা জানি যে হাসপাতালের বিষয় যদি একটু বলতে চাই যে হাসপাতালটিতে কিন্তু অন্যান্য দিনের মতো আজকেও খুব কড়াকড়ি অবস্থা রয়েছেন। এখানে আমরা দেখতে পেয়েছি যে
কারোর পরিচয় ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুরো হাসপাতালটি নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও রয়েছেন। অভিভাবক বা যারা আসছেন তাদেরকে পরিচয় জেনেই তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং চিকিৎসার বিষয়ে তাদের কোনো ত্রুটি নেই, চিকিৎসকরা সরাসরি কথা বলেননি। তবে আমরা আমাদের সূত্র থেকে জানতে পেরেছি যে এখানে সর্বোচ্চ যে চিকিৎসাটি সেটি তাদেরকে দেয়া হচ্ছে এবং চিকিৎসার সরঞ্জাম বা কোনো কিছুরই ঘাটতি সেখানে কিন্তু নেই। অর্থাৎ তাদের সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে যে আগামীকালকে এবং এর পরদিন বেশ কিছু রোগীকে তারা ছেড়ে দেবেন এবং তারা বাড়ি চলে যাবেন। এবং ভেন্টিলেশনে থাকা 2 জন রোগীর কথা তারা জানিয়েছেন যে 2 জন রোগী কিন্তু এরই মধ্যেই তারা কথা বলতে শুরু করেছেন এবং তারা নিজেরাই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। এটি একটি ভালো খবর। এবং আরও যারা রয়েছেন তাদেরকেও তারা সাধারণ অবস্থা, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। অর্থাৎ আমরা যা বলি যে আসলে বার্ন ইনস্টিটিউটে এখন সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসার বিষয়ে। এবং বিদেশি চিকিৎসকরা এখানে আসছেন, আশা করছেন যে তারা আস্তে আস্তে যারা এখানে ভর্তি রয়েছেন তারা সবাই সেরে উঠবেন বা তারা সবাই তাদের বাড়িতে চলে যেতে পারবেন। তবে আরেকটি বিষয় জানি যে যেই 2 জন আসলে আজকে যে 2 জন মারা গিয়েছেন, আইমান এবং মানিক, তাদেরকে কিন্তু তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছেন এবং স্থানীয় যে সিভিল সার্জন রয়েছেন তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে এবং তাদের যে সমাহিত করা হবে সেই বিষয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়। অর্থাৎ সব বিষয়ে কিন্তু নজর রাখা হচ্ছে এবং তাদের সুবিধা অসুবিধা সব বিষয়গুলোই সরকার তারা নিজেরা নজর রাখছেন। এবং স্থানীয় চিকিৎসক যারা রয়েছেন এবং বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ তার চেষ্টা করছেন তাদেরকে সেরে তোলার জন্য এবং তাদেরকে বাঁচিয়ে তোলার জন্য। এবং যাদের অবস্থা খুবই সংকটাপন্ন রয়েছেন, যে 5 জনের অবস্থা, সেই 5 জনকে কিন্তু এখনও 5 জনের অবস্থা তারা বলতে পারেননি। তারা হয়তো বা আগামীকালকে আমরা জানতে পারবো তাদের কাছ থেকে তাদের সর্বশেষ কি অবস্থায় রয়েছেন এবং তাদের চিকিৎসার যে পদ্ধতিতে চিকিৎসা হচ্ছে আসলে তাদেরকে আরও উন্নত চিকিৎসার জন্য কি করা যেতে পারে সেই বিষয়গুলো হয়তো বা আমরা চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পারবো। মেহেদি। রাকিব, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন বিশেষ প্রতিনিধি আমাদের রাকিব হাসান। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডির আরও বেশ কিছু ঝরে যাওয়া ফুলের মতো দেশবাসীকে আবেগে ভাসিয়ে ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত হল 9 বছরের রাইসা মনি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের ছাত্রী রাইসা বিমান বাহিনীর ফাইটার জেট দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শুক্রবার শোকাবহ পরিবেশে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। প্রতিনিধি শফিকুল ইসলাম জনি জানাচ্ছেন বাকিটুকু। মাইলস্টোন স্কুলের স্কাই শাখায় আর কোনোদিন ফিরবে না ছোট্ট রাইসা মনি। সে ফিরেছে এবার হাসপাতালের মর্গ থেকে মা বাবার হাত ধরে গ্রামের পথে, যেখানে তার বয়স থেমে থাকবে 9 বছরেই। ঢাকার ইটপাথরের শহরে ভর্তি হয়েছিল মাইলস্টোন স্কুলে। স্বপ্ন ছিল ডাক্তার হবে, প্রাণ বাঁচাবে মানুষের। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেল বিমান বাহিনীর ফাইটার জেট থেকে ছড়িয়ে পড়া আগুনে। 3য় শ্রেণীর সেই মিষ্টি মেয়েটি আর কোনোদিন ক্লাসে বসবে না, না কোনো পিকনিকে যাবে, না কোনো শিক্ষা ভ্রমণে। রাইসার বড় বোন সিনথিয়া জানাচ্ছিলেন সেদিনের ভয়াবহতার কথা। যেখানে ঘটনাটা ঘটছে, মানে দিকে যে হচ্ছে তার বাম সাইডে আমার বোনের ক্লাস চলছিল এবং যেখানে পুরো ছারখার হয়ে গেছে। রাইসার বাবা শাহাবুল শেখ বলছিলেন মৃত্যু ফিরে পাওয়ার কথা। আল্লাহর উপর আমার আমি ওই কোনো বানানা বলছে আবার আনার জন্য আমি যাই আর আনতে পারিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানালেন প্রশাসনের পক্ষ থেকে সমবেদনার কথা। প্রত্যাশিত কারোই কাম্য না। আমরা রাইসার জন্য দোয়া করি, একই সাথে রাইসার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সকালে রাইসার মরদেহ নেওয়া হয় ফরিদপুরের বাজরা গ্রামে। সেটিই ছিল তার জীবনের শেষ যাত্রা। গ্রামের মানুষ অপেক্ষায় ছিল তাকে একবার দেখার জন্য। চারিদিকে নীরবতা, শুধু কান্নার শব্দ আর বুক ভাঙা হাহাকার। আলফাডাঙ্গাবাসী আজকে শোকাহত। এই মর্মাহত পরিবারের সকল মা বাবা এবং ভাই বোনদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। রাইসার মা ভেঙে পড়ছেন, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। মেয়ের মুখ মনে পড়লেই শোকের ছায়া পুরো মুহূর্ত একটি পরিবার নয়, ভারী করে তুলেছে পুরো গ্রামকেও। রাইসার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা বাংলাদেশে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। আর এদিকে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সবাইকে কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে চুয়াডাঙ্গা শহরের প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ বিশ্বাসের মেয়ে মাহিয়া তাসনিম। শুক্রবার তার মরদেহ দাফন করা হয়েছে
নানার বাড়ির গ্রাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে। পরিবারের সম্মতিক্রমে নানার বাড়িতে গ্রামে চিরসমাহিত হল মেধাবী তাসনিম। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের প্রকৌশলী মোহাম্মদ বিশ্বাসের সাথে মেহেরপুরের নজরুল ইসলামের মেয়ে আফরোজা আক্তার বিথির বিয়ে হয় বেশ কয়েক বছর আগে। দুই কন্যা স্ত্রীকে সঙ্গে নিয়ে কাজের সূত্রে দুবাই বসবাস করতেন মোহাম্মদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ। স্বপ্ন ছিল বড় মেয়েকে নিজের মতো বুয়েট প্রকৌশলী বানাবেন, কিন্তু নিয়তি বড়ই নির্মম। মেধাবী তাসনিম সেদিন কোচিং করতে শ্রেণীকক্ষে ছিল। বিমান দুর্ঘটনায় তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার তার মৃত্যু হয়। উৎফুল্ল থাকার মতো থাকতাম, কিন্তু সেই আনন্দটুকু আজ হারিয়ে গেল। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় আজ দেশের সকল মসজিদে বাদ জুমা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রার্থনা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জুমার বিশেষ মোনাজাতে শরীক হন মুসল্লিরা। এই সময় অনেকে আবেগাপ্লুত হয়ে ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য দোয়া করেন। আবু সাইদ অপুর প্রতিবেদন। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে কোমলমতি শিশুসহ অনেকের হতাহতের ঘটনায় সারা দেশের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজের পর নিহতদের রুহের মাগফিরাত কামনা ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে শোক সন্তপ্ত পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ তাআলা প্রত্যেক শিশুকে এবং প্রত্যেক শিশুর পিতামাতাকে এই ধৈর্য সহার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাতে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন এই জন্য দোয়া করা হয়েছে, এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা জানান, মাইলস্টোনের ঘটনায় পুরো বিশ্ব হতবাক, আর যেন কোনো পিতামাতার কোল এভাবে খালি না হয়। মাইলস্টোনে যারা বিমান ধসে মারা গেছে তাদের জন্য আমরা এতটুকুই করতে পারি, আমরা যে জায়গায় আছি ওদের জন্য দোয়া ছাড়া আমাদের কিছু করার নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ঘটছে আমাদের দেশে, এটার সঠিক তদন্ত হওয়া দরকার, এবং ট্রেনিং বিমান ওই কুয়াকাটার ওইদিকে অথবা কক্সবাজার ওইদিকে জনমানবহীন জায়গার দিকে যেন এই জাতীয় বিমানের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, এটা হলো দেশবাসীর পক্ষ থেকে দাবি। মাইলস্টোনের ঘটনা আর যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানান আগত মুসল্লিরা। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। যুদ্ধ বিমান দুর্ঘটনার পঞ্চম দিনেও উত্তরার মাইলস্টোন স্কুলের সামনে এখনো যেন ভেসে বেড়াচ্ছে আগুন, আতঙ্ক আর মৃত্যুর বিভীষিকার মুহূর্তগুলো। পুরা ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন বহু মানুষ। আহত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন তারা। এদিকে নিহত একটি পরিবারের সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আফজাল হোসেন জানাচ্ছেন বাকিটুকু। হৃদয় বিদারক বিমান দুর্ঘটনার পঞ্চম দিনেও উত্তরার মাইলস্টোন স্কুলের সামনে এমন ভিড় করছেন সাধারণ মানুষ। মানুষের বাড়তি উপস্থিতির ফলে দুর্ঘটনাস্থলের নমুনা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অনেকে ঢাকার বাইরে থেকে মাইলস্টোন স্কুলে এসেছেন, তবে আহত ও নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করছেন তারা। কণ্ঠে ছিল আহতদের জন্য দোয়া। আমার এখনো খারাপ লাগতেছে, আমার খালি বাসতেছে, গিলি খালি বাসতেছে, ঘুমাই থাকলে ঘুমাইতে জায়গাও মনে গিলি খালি দেখি আমি। যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এটা আসলে সারা দেশ সারা বিশ্বে আমি মনে একটা নাড়া দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা এটাকে সুস্থ তদন্ত করে এটার একটা সুষ্ঠু বিচার জাতি যেন দেখতে পাই। আসলে যারা গার্ডিয়ান তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। এই বিদ্যালয়ে আসলে যা ঘটে গেল আসলে এটা অনাকাঙ্ক্ষিত। আজকে ওই বাচ্চার বাপ মা যে কি হাল আল্লাহ পাক রাখছে ওটা আল্লাহ নিজে জানেন। এটা তো আমার দেওয়ার মতন কিছু নেই, করার মতো কিছু নেই। দোয়া করি যে তারা ভালোভাবে সুস্থ হোক, তাদের যেন আর এরকম না হয়। এদিকে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী রবিবার জমা দেওয়ার কথা রয়েছে। এছাড়া রবিবার থেকে সীমিত আকারে শুরু হবে ক্লাস গ্রহণ। অন্যদিকে বিমান দুর্ঘটনায় নিহত একটি শিশুর পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, একটা ঘটনা ঘটলে সেই প্রতিষ্ঠান তার দায় থেকে
এড়ায় যেতে পারে না। আমার মনে হয় এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যার যার দায়িত্বটুকু তার উপর যেন বর্তায়, তার জন্য ততটুকু শাস্তি পাও না, হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে নিষ্পাপ সন্তানগুলি আমাদের মাঝখানে না হারিয়ে না যায়। নিহত এবং আহতদের জন্য সারা দেশে মসজিদে জুমার নামাজের পর দোয়া এবং অন্যান্য ধর্মাবলম্বীরা সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের স্বজনদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক বার্তা পৌঁছে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঢাকা সেনানিবাসে সাগরের বাসায় যান বিএনপি মহাসচিব পাইলট তৌকিরের বাবা মোহাম্মদ তহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও স্ত্রী নিঝুম সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান। উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত দুই ভাই বোন নাজিদা ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে তুরাগ এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারকে সমবেদনা জানাতে যায় বিএনপির প্রতিনিধি দল। নিহত নাজিয়া নাফির পিতা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন। তার বাচ্চাদের কবরের উপরে 2 বছর পর যাতে অন্য কারো কবর না দেওয়া হয় সে বিষয়ে রিজভী আহমেদের কাছে দাবি জানান। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত যেহেতু দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, এখন দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। দুপুরে রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ইসলাম ও দেশপ্রেমিক সকলকে সঙ্গে নিয়ে পথ চলতে চায় জামায়াত। আরও তথ্য ইলিয়াস মাতবরের। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা দক্ষিণ জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ। এই সময় জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। জামায়াত নেতাদের কোনো বেগম পাড়া বা পিসি পাড়া নেই। কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো, এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন। জামাত আমির বলেন, গত 15 বছর বিচারের নামে যে প্রহসন দেখেছে দেশ, সে ব্যবস্থার অবসান চায় জামাত। আমরা যা চাই এটি হচ্ছে যে আইন, আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন। আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই যে আল্লাহর আইনের চাইতে জমিনের উপরে কোনো শ্রেষ্ঠ আইন আছে, এবং কিয়ামত পর্যন্ত এটা কেউ বলতে পারবে না। যত বড় দার্শনিক হোক, কেউ বলতে পারবে না। তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি, এর বেশি কিছু চাই না। গত 54 বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও জামায়াত ইসলামী অবিচার করেনি বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক, আমার কিচ্ছু আসে না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ আমাদের গর্ব। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে আগত ব্যক্তিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী রোববার থেকে নির্দেশনা কার্যকর হবে। রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগামী 27 জুলাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপার্চার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ 2 জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা ও যানজট ও নিরাপত্তা নিশ্চিতকল্পে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর এলাকায় আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয় এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। হঠাৎ সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ায় মধ্যবিত্ত ভোক্তাদের অস্বস্তি বাড়তে শুরু করেছে। আলু মরিচ সহ 2-1টি পণ্যের দাম কমলেও বেড়েছে তেল, মসুর ডালের দাম। বিক্রেতাদের অজুহাত, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়া সবজি বাজার দরের প্রভাব ফেলছে। রাজধানীর কাবরন বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মিফতা গালিব।
তেল, মসুর ডাল, শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগামী হতে শুরু করায় অস্বস্তি বাড়ে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের মাঝে। বাজারে মুরগি, মাছ, মাংসের দাম আগের মতো থাকলেও বাড়তে শুরু করেছে শাকসবজির দাম। মরিচ, আলু, পেঁপে সহ দু একটি পণ্যের দাম কমলেও শসা, বরবটি, গাজর সহ বেড়েছে বেশিরভাগ সবজির দাম। শসার দাম 100 টাকা কেজি, টমেটো 130 টাকা কেজি, কুমড়া আপনার 30 টাকা কেজি। কুমড়ার দামটা একটু কম আছে, আর অন্য তরকারি সবগুলোই দাম বেশি। সবজির দাম আগের চেয়ে অনেকটা বাড়তি। মানে মরিচ আগে কিনছি 40 টাকা, 50 টাকা, 60 টাকা কেজি, এখন আছে 160 টাকা কেজি। আসলে একটা ভোগান্তিতে পড়ে যায়, কারণ এখন বর্তমান সমাজে যে একটা চাহিদা মানুষের, এটা সাধারণ জনস্বার্থ থেকে ঊর্ধ্বে হয়ে যায়। মানুষের যে ক্রয় ক্ষমতা আসে আর জিনিসের যে দাম, একটু মধ্যবিত্তের আসলে এটার জন্য বার্ডেন হয়ে যায়। চাল সহ অন্যান্য মুদি পণ্যের দাম আগের মতো থাকলেও কেজি এবং লিটার প্রতি বেড়েছে মসুর ডাল ও সয়াবিনের দাম। তেলের দাম প্রতি লিটারে 2 টাকা 3 টাকা করে বাড়ছে, আর অন্য মালের দাম সব দামই ঠিক আছে। মসুর ডাল 1 কেজিতে বাড়ছে 12 টাকা করে। দেশের বিভিন্ন স্থানে স্বল্প এবং ভারী বর্ষণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগামী বলে দাবি বিক্রেতাদের। তোমার তো বর্ষা সিজন যাচ্ছে, আমদানি কম, বা সব জিনিস তো নষ্ট হয়ে যেতে হবে বৃষ্টির কাদায়, এই কারণে দাম বাড়ছে। বাজার মনিটরিং এবং বর্ষায় উৎপাদিত পণ্যের যথাযথ সংরক্ষণ বাড়ালে স্বস্তি ফিরবে বলে মনে করেন নগরবাসী। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা।